এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। শুক্রবারের পর পুনর্বাসনের দাবিতে ফের জেলা শাসকের দ্বারস্থ জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীরা। এদিন দুপুরবেলায় বাজারের প্রায় 2 শতাধিক ব্যবসায়ীর হাতে পোস্টার ব্যানার নিয়ে মিছিল করে জেলা শাসকের দপ্তরে গেলেন। গজলডোবায় নৌকা বিহারে কমে যাচ্ছে পর্যটকের সংখ্যা। কয়েক মাস ধরে পর্যটকরা গজলডোবায় এলেও উঠছেন না নৌকায়। চিন্তায় প্রায় 120 জন নৌকা চালক। এবার আসছে বিস্তারিত সংবাদে। শুক্রবারের পর পুনর্বাসনের দাবিতে ফের জেলা শাসকের দ্বারস্থ জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীরা। এদিন দুপুরবেলায় বাজারের প্রায় 200-রও বেশি ব্যবসায়ী হাতে পোস্টার এবং ব্যানার নিয়ে মিছিল করে জেলা শাসকের দপ্তরে গেলেন। যদিও তার আগেই কোতোয়ালি থানার পুলিশ ব্যারিকেড করে তাদের আটকে দেয়। ব্যবসায়ীদের বক্তব্য, 1968 সাল থেকে টাউন স্টেশনের ওই জায়গায় বাজার বসে আসছে। প্রায় 600-রও বেশি বিভিন্ন ব্যবসায়ীর রুজি রুটি হলো এই বাজার। সুতরাং পুনর্বাসন না দেওয়া হলে তারা ওই জায়গা ছাড়তে নারাজ। জলপাইগুড়ি টাউন স্টেশনের পাশে রেলের জমিতেই গড়ে উঠেছে এই বাজার। বর্তমানে প্রায় 1 একর জমির উপরে বাজার বসছে। কাঁচা সবজি থেকে শুরু করে মুদি, মাছ মাংসের দোকান সবই আছে। প্রায় 600-রও বেশি ব্যবসায়ী দৈনিক এই বাজারে ব্যবসা করেন। বাজারের সঙ্গেই পরোক্ষভাবে যুক্ত রয়েছেন হলদিবাড়ি, ময়নাগুড়ি, রাজগঞ্জ সহ একাধিক এলাকার ছোটখাটো ব্যবসায়ীরাও। এদিকে রেলের পক্ষ থেকে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে স্টেশনের উন্নয়ন করা হবে। সুতরাং ওই জমি থেকে ব্যবসায়ীদের উঠে যাওয়ার নির্দেশিকা জারি হয়েছে। এদিকে আগামী 21 তারিখ রেলের কাটিহার ডিভিশনের পক্ষ থেকেও ব্যবসায়ী সংগঠনকে ডেকে পাঠানো হয়েছে। সার্বিক বিষয় নিয়ে একটি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন তারা উন্নয়নের বিরোধী নন, তবে তাদের পুনর্বাসন দেওয়া হোক। ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে সুভাষ দাস এ বিষয়ে বলেন, বাজার উচ্ছেদ করা হলে ভারী অনিশ্চয়তার মুখে পড়বে প্রচুর ব্যবসায়ীর পরিবার, যেই কারণেই এই দাবি। এটা ভারত প্রকল্পের জন্য এই জায়গাটা লাগবে। অমৃত ভারত প্রকল্পের জন্য এই জায়গাটা লাগবে। এখন এই জন্য আপনারা জায়গাটা ছাড়তে হবে আপনাদের। তখন আমরা বললাম, স্যার আমাদের উপায় কি, আমরা কোথায় যাব? এখানে প্রায় 550 থেকে 600 দোকানদার, সেই দোকানগুলি কোথায় যাবে? তখন বলে, দেখুন আমার তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা বলে যেটা সেই নিয়ে আমাদের চলতে হচ্ছে। তা আমরা দেখুন 96 সাল থেকে এই রেলের জায়গা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করি। মিউনিসিপ্যালিটি বলেন, আপনারা জেলা পরিষদ বলেন, এইচডিজিএ বলেন, কাটিহার বলেন, সম্পূর্ণ ডকুমেন্টস আমাদের কাছে আছে। এমনকি তৎক্ষণাৎ রেল আমাদের 2.5 একর, তার মানে 7.5 বিঘা জমি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন যে এটা আমরা দিয়ে দিতে পারি। আমরা তখন নিতে বাধ্য হই, কিন্তু এটা তো রেল সরকার আর পাবলিকের এটা হ্যান্ডওভার হতে পারে না, রাজ্য সরকারের হাতে হ্যান্ডওভার হবে। আমরা রাজ্য সরকারের হাতে দ্বারস্থ হই। রাজ্য সরকার তৎক্ষণাৎ তারা এই চিঠি চাপাটি করতে করতে তারা এই জিনিসটাকে একদম শেষ করে দিলেন। এখন কি অবস্থা যে আপনাদের উঠে যেতে বাধ্য হচ্ছেন? এখন আমরা চাই যে ওনারা অমৃত ভারত প্রকল্প যেটা হয় ওনারা সেই জায়গাটা নিক, আমরা উন্নয়নের দিকে। কিন্তু আদার্স যে জায়গাগুলি আছে সেই জায়গাটা আমাদের অন্তত আমাদের লিজ দেখ। আমরা এমনি বসতে চাই না, আমরা এত বছর এমনি বসেছি ঠিক, কিন্তু আমরা সেই জায়গাটা আমাদের লিজ দেখ। রুটি রুজির স্বার্থে একটু পুনর্বাসন, পুনর্বাসন আমরা চাই, আমাদের পুনর্বাসনটা দেওয়া হোক। এই 500 থেকে 550 যে ব্যবসায়ী, তার সাথে কতজন জড়িত আছে? তার সাথে ধরুন এটা ব্যবসায়ীর সাথে একটা ফ্যামিলির মধ্যে 4 থেকে 5 জন আছে। তাহলে তারপরে দেখুন ক্রেতা আছে, তারপরে বাইরের থেকে তারা মালপত্র ধূপগুড়ি, ময়নাগুড়ি, হলদিবাড়ি বিভিন্ন জায়গা থেকে মাল নিয়ে আসতেছে। আগামী 21 তারিখ যে কাটিহারে গিয়ে আপনার ডিআরএম সাথে দেখা করবেন নিশ্চয়ই। এখনো সিদ্ধান্ত নিয়ে নেই। আমরা এমপির সাথে আমরা যোগাযোগ করেছি। তাকে কি যাবি জানাবেন? যে নিশ্চয়ই যাবে, আমরা জানাবো। আপনারা যেমন আছেন সেক্ষেত্রে রুটি রুজিও আপনাদের আমরা নিশ্চয়ই জানাবো, আমরা নিশ্চয়ই তাদেরকে জানাবো। আর আজকে কি করলেন? আজকে আমরা ডিএম সাহেবের কাছে আসছি। আমরা ডিএম ম্যাডামের কাছে আমরা দাবি রাখছি যে এটা নিয়ে আপনারা একটু দেখুন। কেন আমরা তো রাজ্য সরকারে বসবাস করি, আমরা তো এদের ভিতরে পড়ি।
আমরা এরাও তো দেখতে পারে যে যদি রেলের সাথে কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ করে আমাদের কোনো একটা সুরাহা করতে পারে। আজকে নাইলে আমরা দেখুন একদম পরিষ্কার আমরা মৃত্যু পথযাত্রী। এই আমরা যদি এটুকু না পাই, দেখুন আজকে আমার বাবা দোকান করতেন, এখন আমরা করতেছি, আমাদের ছেলেমেয়েরা করতেছে। আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হয়েও তারা এই ব্যবসায় নামছে। কেন নামছে? কোনো চাকরি নাই, বেকার সমস্যায় ভর্তি হয়ে গেছে। এমনকি আমাদের ঘরে ছেলেমেয়েরা টোটো পর্যন্ত চালাচ্ছে। দুঃখের কথা কি বলবো, এটা বলার মতো না। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি টাউন স্টেশন এলাকার ব্যবসায়ীদের মধ্যে উচ্ছেদের আতঙ্ক ক্রমশই গ্রাস করছে। রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই টাউন স্টেশন এলাকার ব্যবসায়ীদের এই বিষয়ে নোটিফিকেশন জারি করা হয়েছে। আগামী 21 তারিখ কাটিহার ডিভিশনের ব্যবসায়ীদের যোগাযোগ করতেও বলা হয়েছে। জানা গিয়েছে, স্টেশন বাজার এলাকায় প্রায় 500 জনেরও বেশি ব্যবসায়ী রয়েছেন, যারা দীর্ঘ কয়েক দশক ধরে এখানে ব্যবসা করেন। এখন উচ্ছেদের আশঙ্কায় ঘুম উড়েছে তাঁদের। এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং তাদের নিজস্ব মতামতও ব্যক্ত করেছেন তারা। অধিকাংশেরই বক্তব্য, উচ্ছেদের আগে তাদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা রেলের করে দেওয়া উচিত। উন্নয়ন সে তো অবশ্যম্ভাবী, লাগবেই। এখন উন্নয়ন করতে গিয়ে কারো পেটে লাথি মারা, এটাও আবার ভাবতে হবে। জলপাইগুড়ি টাউন স্টেশনের যে বাজার, সেই বাজার তো অনেক বছর থেকে, কয়েক দশক হয়ে গেছে চলছে। 60-এর দশকের শেষের দিকে এর সূচনা হয়েছিল, যতদূর জানা যায় চলছে। আমরা মনে করি যে একটা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রেল দপ্তর এই ক্ষেত্রে তাদের ভূমিকা পালন করুক, এটা আমরা চাই। উন্নয়নের জন্য নিঃসন্দেহে এই বাজারটাকে উৎখাত করতে হতেই পারে, কিন্তু আমরা বলবো যে একটা বিকল্প ব্যবস্থাপনা করে দিয়ে, এই যে 500 থেকে প্রায় 600 পরিবার ওটার সাথে যুক্ত, এবং কত হাজার মানুষ হচ্ছে এই বাজারের ওপরে কেন্দ্র করে তাদের দৈনন্দিন কেনাকাটার দায়িত্ব পালন করেন তারা। তো সেই ক্ষেত্রেও কাছাকাছি একটা ভালো জায়গা দেখে একটা বিকল্প ব্যবস্থা যদি করে দেওয়া যায়, তাহলে আমাদের মনে হয় ওই পরিবারগুলোও বাঁচে এবং উন্নয়নের যে দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছে সেটাও বাস্তবায়িত হতে পারে। এখন আমাদের দল এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও এরকম গরিব মানুষদের উচ্ছেদের বিপক্ষে, যে কোনো মানুষদের উচ্ছেদের বিপক্ষে। তাদেরকে পুনর্বাসন না দিয়ে তাদেরকে উচ্ছেদ করা, এটা বোধহয় সমীচীন নয়, এটা ঠিক হবে না। এবং আমরা রাজ্য সরকার যে ডেভেলপমেন্টগুলি করে, আমরা কিন্তু সেখানে মানুষের সাথে কথা বলি। কথা বলার পরে তাদেরকে যদি উচ্ছেদ করতেই হয়, তাহলে উপযুক্ত পরিমাণ তাদের ক্ষতিপূরণ কিংবা পুনর্বাসন দিয়ে কিন্তু উচ্ছেদ করে প্রকল্পগুলি আমরা করে থাকি। তো স্বাভাবিকভাবে স্টেশন বাজারে যারা ব্যবসায়ী, তারা দীর্ঘদিন ধরে, আমাদের জন্মের আগের থেকে তারা ব্যবসা করছে এখান থেকে, বহুকাল ধরে। তো স্বাভাবিকভাবে তাদেরকে যদি পুনর্বাসনের ব্যবস্থা করা না যায়, বিকল্প ব্যবস্থা না করা হয়, তাহলে এতগুলি পরিবার, সেই পরিবারগুলি তারা অনাহারে, হয়তো তাদেরকে অনাহারে থাকতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এটা সম্পূর্ণভাবে এটার আমরা বিরোধী। আমরা উন্নয়ন চাই, তাই বলে কোনো মানুষকে তুলে দিয়ে বা মানুষের পেটের ভাতকে মেরে নিয়ে কোনো উন্নয়ন, এটা প্রকৃত উন্নয়ন নয়। প্রথম কথা হচ্ছে যে জাতীয় কংগ্রেস দল কোনো রকম উন্নয়নের বিরোধী নই। আমরা চাই যে রেল তার জায়গাগুলি পুনরুদ্ধার করে সেটা মানুষের কাজে লাগাক। প্রথম কথাটা হচ্ছে এটা। দ্বিতীয় কথাটা হচ্ছে সেটা হচ্ছে যতদূর এই সম্পর্কে জানা গেছে যে ওখানে যারা ব্যবসায়ীরা আছেন বাজারে, তারা 1968-69 সন থেকে আছেন। দীর্ঘদিন কোনো একটা জায়গায় থাকলে কিন্তু তার উপরে একটা অধিকার জন্মায় যায়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এক একটা দোকান তো এক একটা পরিবার চলে, তো সেইভাবে না। কাজেই উচ্ছেদ করে রেল তার জমি নেবে, সেটা এক ব্যাপার, সেখানে কি ডেভেলপমেন্ট হবে। কিন্তু যে মানুষগুলি তাদের জীবিকাটা হারাতে বসেছে, তাদের জন্য কেন্দ্রীয় সরকার বা রেল দপ্তর কি ভাবছে, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। আমরা চাই যে কোনো ধরনের উন্নয়ন হোক,
পাশাপাশি যাদের উচ্ছেদ করা হবে তাদের পুনর্বাসনের ব্যবস্থাটাও করা হবে। স্টেশন বাজার রেলের জায়গায় যে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, তারা অনেক আন্দোলন করেছেন, অনেক জায়গায় চিঠি করেছেন। এটা তাদের দীর্ঘদিনের সমস্যা এবং আগের সরকার বা বর্তমান সরকার এই ব্যাপারটা নিয়ে খুব উদাসীন, কারণ তারা তাদের কাছে বারবার গিয়েছেন এবং রেল কর্তৃপক্ষের সাথে প্রশাসনের বারংবার মিটিং হয়েছে এবং রেল কর্তৃপক্ষ তাদেরকে সেই জায়গায় লিজে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু সরকার পক্ষ থেকে সেদিক দিয়ে কোনো সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। রেল কর্তৃপক্ষ জায়গা ম্যাপ করে সার্ভে করে কত মূল্য দিতে হবে প্রত্যেকটা জিনিস উল্লেখ করে দিয়েছিলেন, কিন্তু তৎকালীন যিনি ডিএম ছিলেন বা জেলা পরিষদ থেকে যেই অর্থ প্রদান করার কথা ছিল রেলকে, সেখানে কোনো রকম অর্থ দেওয়া হয়নি বা রেলের সাথে পরবর্তীতে যোগাযোগ করেনি যে ব্যবসায়গুলো কী করে রক্ষা করা যায়। আমাদের সাংসদ ডক্টর জয়ন্ত রায় এই ব্যাপারে সদর্থক ভূমিকা পালন করছেন। তিনি রেল দপ্তরের সাথে কথা বলছেন যাতে এই ব্যবসায়ীদেরও ব্যবসা করতে পারে, তাদের নির্দিষ্ট কোনো একটা জায়গা দেওয়া যায় এবং রেলের উন্নয়নও যাতে ব্যাহত না হয়, জলপাইগুড়ির উন্নয়ন যাতে হয় এবং ব্যবসায়ীরাও যাতে নিজস্ব জায়গায় একটা ব্যবসা করতে পারেন, সেজন্য রেলের সাথে তিনি আলোচনা করছেন। আশা রাখবো খুব তাড়াতাড়ি একটা সুসংবাদ পাওয়া যাবে। এখন আমাদের ডক্টর জয়ন্ত রায় সাংসদ, তিনি রেল কর্তৃপক্ষের সাথে বরাবর বসছেন, কথা বলছেন। খুব শীঘ্রই এটা একটা সুরা বেরিয়ে আসবে আশা করা যায়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। সামনেই লোকসভা নির্বাচন, দল নেত্রীর বার্তা থেকে শুরু করে সরকার যেসব সুযোগ সুবিধা দিচ্ছে সেই সমস্ত কিছুই বুথ স্তর পর্যন্ত পৌঁছতে হবে। সোমবার জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডের সংগঠনের কর্মী এবং কাউন্সিলরদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে এই কথাই বললেন জেলা যুব সভাপতি সন্দীপ ছেত্রী। জেলা সভাপতির দায়িত্ব পাওয়ার পর এটাই ছিল পুরসভার এলাকার সংগঠনের কর্মীদের সঙ্গে প্রথম সাক্ষাৎকার। সোমবার জেলা তৃণমূল কার্যালয়ে শহরের দায়িত্বে থাকা যুব তৃণমূলের একাধিক নেতা ছাড়াও পুরসভা এলাকার 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 25 নম্বর ওয়ার্ডের কর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম বোস, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে। পরে সন্দীপ ছেত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এটা কোনো আনুষ্ঠানিক চিঠি করে বৈঠক নয়, শুধুমাত্র সৌজন্যমূলক সাক্ষাৎকার। তাছাড়া বলা যায় আজ থেকে জলপাইগুড়ি অফিসে বসা শুরু হলো, তবে আগামীতে জলপাইগুড়িতে 2 থেকে 3 দিন করে বসবে তার এই বৈঠক, এমনটাই জানিয়েছেন তিনি। সভাপতি বলেন, সামনে লোকসভা নির্বাচন, সেই দিক চিন্তা করে সংগঠনকে আরো শক্তিশালী করা, একসঙ্গে লড়াই করার কথা কর্মীদের বলা হয়েছে। না, এটা আজকে সেরকম ঔপচারিক কোনো মিটিং না। যেহেতু আমি জলপাইগুড়িতে প্রথম যখন সভা হয়েছিল তখন আমি বলেছিলাম কি জলপাইগুড়ি দরকার হইলে আমি 2 দিন বসে কাজ করব। এই অনুযায়ী আজকে আমি প্রথম জলপাইগুড়ি শহর এবং সদর 1 সদর 2 থেকেও লোক এসেছে। আজকে জাস্ট মিট অ্যান্ড গ্রিট, কোনো আমরা সভা বলি না, এটা যারা আমাদের নেতৃত্ব আছে, বুথে আছে, ওয়ার্ডে আছে, তাদের সঙ্গে একটু কথাবার্তা বলার জন্য আজকে আমি এসেছি। পুরোনো কমিটি তো নেই, নতুন কমিটি হবে, তা সত্ত্বেও তো অনেক অনুপস্থিতি, মানে এইটা মানে আজকে তো সেরকম কাউকে চিঠি করে বা ডেকে তো মিটিং নেই। আজকে থেকে আমি অফিস করলাম, জলপাইগুড়ি অফিসে বসার শুরু করলাম। আজকে যাদের টাইম ছিল তারা এসে আজকে আমার সঙ্গে কথা বলেছে। ইন ফিউচারেও সপ্তাহে 2 দিন 3 দিন যতদিন আমি পারবো সেই দিন আমি জলপাইগুড়িতে থাকবো। কি বার্তা দিলেন লোকসভা নিয়ে? দেখেন, বার্তা তো আমাদের সামনে লোকসভা ভোট। এই লোকসভা ভোটে বিশেষ করে আজকে আমার জলপাইগুড়ি শহর থেকে অনেকজন এসেছিলেন, কাউন্সিলরও ছিলেন আর বুথ ওয়ার্ড প্রেসিডেন্টরা ছিলেন। বার্তা এটাই যে আমাদের নেত্রীর বার্তা আর আমাদের নেতার বার্তা এটা বুথ লেভেল অবধি আমাদের মানুষের কাছে পৌঁছাইতে হবে, আর সরকার যা সুবিধা দিয়েছে সেই সুবিধাটাও আমাদের মানুষের কাছে পৌঁছাইতে হবে, এটাই আমাদের বার্তা। আর দলকে বিশেষ করে যুব শক্তিকে, যুব সমাজকে শক্তিশালী করতে হবে, আর সামনে ভোটে আমাদেরকে সবাইকে মিলেমিশে এই ভোটের প্রিপারেশন লাগতে হবে, এটা আজকে আমার বার্তা। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ।
পৃথক কামতাপুর রাজ্য গঠন এবং জীবন সিংয়ের সঙ্গে দ্রুতই শান্তি চুক্তি রূপায়ণের দাবিতে সোমবার জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে অভিযানে সামিল হল কেএলও লিঙ্কম্যান মহিলা নারী মঞ্চ সমন্বয় কমিটি। এদিন শহরের পিডব্লিউডি মোড় থেকে সংগঠনের ব্যানার সহ মিছিল করে জেলা শাসকের কার্যালয়ে পৌঁছানোর চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়তে হয় আন্দোলনকারীদের। এরপরেই ঘটনাস্থলে উপস্থিত হন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। কেএলও লিঙ্কম্যান মহিলা নারী মঞ্চ সমন্বয় সমিতির এক প্রতিনিধি দলকে জেলা শাসকের কার্যালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সোমবার এই অভিযান প্রসঙ্গে কেএলও লিঙ্কম্যান মহিলা নারী মঞ্চ সমন্বয় কমিটির সভাপতি জ্যোৎস্না রায় জানিয়েছেন, এই দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন তারা। আজকে কোথায় যাচ্ছেন? ডিএম অফিসে। কি দাবি আপনাদের? সেটা জীবন সিং স্যারের নগদ ভারত সরকারের অধীনে যে আছে শান্তির বৈঠক, এই দ্রুত শান্তির বৈঠক শেষ করার কারণে আজকের এই মিছিল। কি দাবি রয়েছে আপনাদের? শান্তির বৈঠক, আলাদা রাজ্য, আমার যে নানান মতো সমস্যা আছে, তো আলাদা রাজ্য, ভাষা, তারপরে আসামের ইউটি, তারপরে আমার বিভিন্ন মানে রাস্তাঘাট নাই, স্কুল কলেজ নাই, এই সমস্যাগুলো। আচ্ছা, নো ইউটি নো ভোট, সেটাও কেন ওখানে? যদি জীবন সিং স্যারের নগদ কেন্দ্র সরকার শান্তির বৈঠক তাড়াতাড়ি শেষ না করে বা শেষ করিয়া আমার আলাদা রাজ্য ঘোষণা না করে, তাহলে আমরা ভোট আর দিব না, ভোট থেকে বিরত থাকবো। জীবন সিংকে কি সমাজের মূল স্রোতে চাইছেন? হ্যাঁ, অবশ্যই চাইছি কারণে তো আজ মিছিল করি। কেন চাইছেন? কি যেহেতু দেশ আর জাতির কারণে দীর্ঘদিন ধরে আন্দোলনমুখী বা আন্দোলন করে এসেছে, এত ত্যাগ স্বীকার করছে, উয়ার দাবিও আলাদা রাজ্য, আমার আন্দোলনের দাবিও আলাদা রাজ্য, তাহলে আমরা কেন সমর্থন করি? কিন্তু 2015 সালে তো স্বরাষ্ট্রমন্ত্রক কেএলওকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, সেই জায়গাটা থেকে কি বলবেন? যদিও ঘোষণা করেছে, এলা তো কেএলও শান্তির বৈঠকত আনিছে, যেহেতু শান্তির বৈঠকত আনিয়াও কেন্দ্র সরকারের অধীনে আছে, আলাদা রাজ্য দিবে কয়াই আনিছে। কেন্দ্র তো বলছে না জীবন সিং তাদের কাছে রয়েছে। যদি ওইটা না কয়, তাহলে এত মোবাইলে তো ভাইরাল, তাহলে কেন্দ্র সরকার কেন স্টেপ না নেয়? কেন্দ্র সরকার তাহলে কেন মোবাইলে বা টিভিতে ঘোষণা না করে যে জীবন সিং মোর অধীনে নাই? ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। প্রাথমিক শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে। সোমবার সকালবেলায় শহরের সুহৃদ লেন এলাকার রাস্তার উপরে পড়েছিল দেহ। রাস্তার ঠিক পাশেই শিক্ষকের ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা নাকি ঘটনার পিছনে অন্য কোনো কারণ, তা জানতে তদন্তের দাবি জানিয়েছে পরিবার। জানা গিয়েছে, কোচবিহারের জামালদহের বাসিন্দা প্রাথমিক শিক্ষক গুঞ্জন সরকার দীর্ঘদিন ধরেই জলপাইগুড়িতে ফ্ল্যাট নিয়ে ভাড়া নিয়ে থাকতেন। বাজারে প্রচুর টাকা দেনা ছিল শিক্ষকের বলে খবর। মানসিক চাপ এবং তার ফলেই আত্মহত্যা, এমনটাও অনুমান করছেন স্থানীয়রা। মৃতদেহ ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। আমার ভাই হয়, ওর নাম গুঞ্জন সরকার। বয়স কত? 47। কোথায় বাড়ি ছিল? কি হয়েছে ঘটনাটা? জামালদায় বাড়ি, এখানে সুইদ লেন আরামবাগের এখানে ওই রুদ্র কমপ্লেক্সে থাকতো। এখন সকালবেলা ওকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়, তারপরে হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানে ডাক্তার বলেন যে ও মারা গেছে। কি মনে হচ্ছে আপনাদের অনুমান কি? অনুমান আমি কি করে করব? না মানে রাস্তায় পড়ে আছে, ডেটটা ন্যাচারাল, ইট নট ন্যাচারাল। কোথায় কোথায় আঘাত আছে তার? মাথার পিছনে আছে, কান দিয়ে রক্ত, যেটুকু আমি দেখেছি। হ্যাঁ, তো দেখে কি মনে হলো? আপনার অনুমান কি করছেন একজন মানুষ হিসেবে? কি অনুমান হচ্ছে যে একজনের পিছনে আঘাতের চিহ্ন? এখন পিছন দিকে লাগছে না কিছু হয়েছে, এটা আমি তো বলতে আনন্যাচারাল ডেট বললাম, ডেটটা ন্যাচারাল। হ্যাঁ, তাহলে আপনারা কি মামলা করবেন যে এটার কি হয়ে মারা গেল? কি আমরা পুলিশ যেটা স্ট্যাটুটরি যেটা হয়, স্ট্যাটুটরি যে ইনকোয়ারি হয়, বিধিবদ্ধ যে ইনকোয়ারি, সেটা পুলিশ করবে। কিন্তু ও অজাত শত্রু ছিল, এটুকু আমি বলতে পারি। ওর কোনো শত্রু ছিল না। ইনকোয়ারি হোক, এটা কি চাচ্ছেন? যে পুলিশ চাইলে করতে পারে, ওর কোনো শত্রু ছিল না। কি পেশায় কি ছিল ভদ্রলোক? শিক্ষক, প্রাথমিক শিক্ষক। কোন স্কুলের টিচার? জামালদহ জুনিয়র বেসিক স্কুল। বেশিরভাগ মানুষের চাহিদা পূরণ করেছে দুয়ারে সরকার শিবির। সেই কারণেই এখন শিবিরে ভিড় করছেন উপভোক্তারা।
এমনই ধারণা প্রশাসনিক কর্মকর্তাদের। গত 15 ডিসেম্বর থেকে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে জলপাইগুড়িতেও শুরু হয়েছে 8ম পর্যায়ে দুয়ারে সরকার শিবির। নতুন পর্যায়ের এই কর্মসূচিতে পরিষেবা প্রদান করার জন্য রয়েছে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র প্রদান, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক লক্ষ্মীর ভাণ্ডার, আধার কার্ডের সংযোজন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু, তফসিলি বন্ধু, কিষাণ ক্রেডিট কার্ড, স্টুডেন্টস ক্রেডিট কার্ড ইত্যাদি। এছাড়াও নতুনভাবে শুরু হয়েছে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আবেদনপত্র জমা নেওয়া এবং পরিষেবা প্রদান। সোমবার 8ম পর্যায়ের এই শিবির বসল জেলার ময়নাগুড়ি ব্লকের পদমতি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। হেলাপাকড়ি বাজারের দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয়। যদিও পূর্বের দুয়ারে সরকার শিবিরগুলির তুলনায় এই দিনের শিবিরে উপভোক্তাদের উপস্থিতির হার কম, তবে দুয়ারে সরকার শিবিরের দ্বারা বেশিরভাগ উপভোক্তার চাহিদা পূরণ হওয়ার কারণেই দিন দিন ভিড় কমছে, এমনটাই মনে করছেন স্থানীয় প্রশাসন। পদমতি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়া বর্মন বলেন, পদমতি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়া বর্মন জানান, ইতিমধ্যেই বেশিরভাগ মানুষই বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিয়েছেন, তাই চাহিদা এখন কিছুটা কমেছে। তবে নতুন নতুন প্রকল্প যুক্ত হলে আবার মানুষের চাহিদা বাড়বে বলেও জানিয়েছেন তিনি। আগের তুলনায় অনেকটা ভিড় কম হলেও কিন্তু মানুষের অনেক কাজের অনেক চাহিদা বাড়ছে। অনেক প্রকল্প আছে, যেমন দুয়ারে সরকার শিবিরে অনেক প্রকল্প হওয়াতে জনগণের অনেকটাই সুবিধা, যে মনে হচ্ছে যে আবার অনেকটাই বাড়বে। এরকম যদি বারবার দুয়ারে সরকার বসে, মানে 3 মাস অন্তর, আজকেরটা হলো 8ম পর্যায়ে, আজকের দুয়ারে সরকার 8ম পর্যায়ে হেলাপাকড়ি দুর্গা মণ্ডপে। হ্যাঁ, আবার নতুন নতুন প্রকল্প হবে। এতে সাধারণ লোকেরাই সুবিধা হচ্ছে, যে ওরা যাতে সবাই সব রকম প্রকল্পে মানে সুযোগ আর কি, ওদের কাজ যাতে সাফল্য হয়। ময়নাগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট, এভি নিউজ। গাজলডোবার নৌকাবিহারে কমে যাচ্ছে পর্যটকের সংখ্যা, চিন্তায় নৌকা চালকরা। রাজগঞ্জ ব্লকের গাজলডোবায় ভোরের আলোয় পর্যটকদের একটি অন্যতম জায়গা হলো নৌকাবিহার, কিন্তু কয়েক মাস ধরে পর্যটকরা গাজলডোবায় এলেও উঠছেন না নৌকায়। ফলে এক প্রকার চিন্তায় রয়েছেন প্রায় 120 জন নৌকা চালক। জানা গিয়েছে, সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ফুলে ফেপে উঠেছিল গাজলডোবা তিস্তার জল, যার ফলে তিস্তা ব্রিজের এলাকায় জমে যায় প্রচুর পলি মাটি। এছাড়া নৌকাবিহারের যে জায়গাটি ছিল সেটিও ক্ষতিগ্রস্ত হয়। নৌকা চালক রতন সরকার, সুকান্ত বিশ্বাস জানিয়েছেন, পর্যটকরা আসছেন কিন্তু এসে নৌকায় উঠছেন না, কারণ সিকিমের কয়েক মাস বৃষ্টির ফলে গাজলডোবার তিস্তার জলের পরিমাণ বৃদ্ধি পায়। নৌকাবিহারের মূল জায়গাটি নষ্ট হয়ে যায়, ফলে পর্যটক এসে ঘোলা জল দেখে আর কেউ নৌকায় উঠতে চাইছেন না। এছাড়াও ঘোলা জলে পরিযায়ী পাখিদের আনাগোনাও কমেছে, রোজগারের উপরেই প্রভাব পড়েছে তার। তাই সরকারের কাছে তাদের আবেদন, পলি মাটি সরিয়ে নৌকা চালানোর জন্য উপযুক্ত ব্যবস্থা করতে। চলছে, তবে অন্যবারের থেকে একটু কমই মানে লোকজন দেখা যাচ্ছে। প্রথমত পরীক্ষা চলছে হয়তো তার জন্যই। 2 নম্বর কথা, এবারে জলটাতে বন্যার পরে একটু ঘোলাটাই আছে, যার জন্য জলের গভীরতা অনেক কম, সম্পূর্ণ ডিস্টেন্স ঘোরাতেও পারছি না আমরা। কিছু কিছু পাখিও একটু কম দেখা যাচ্ছে, কারণ ঘোলার জন্য পাখিও কম, এই সাইডটাতে কম দেখা যাচ্ছে, অন্য সাইডটাতে দেখা যাচ্ছে, তো তার জন্যই একটু কম দেখা যাচ্ছে লোকজন। মানে আপনাদের আয়ের ব্যাপারটা কেমন কি হচ্ছে এখন? এখন খুবই কম হচ্ছে, কারণ হচ্ছে গিয়ে যে বললাম, যেটা লোকজন খুবই কম আসছে, কারণ যেটা জঙ্গলের মাঝখান দিয়ে যেত, যেটা সবাই পছন্দ করে, সেই রাস্তাটাই বন্ধ হয়ে গেছে মাটির জন্য। লোকজন এসে কি দেখে ঘুরে যাচ্ছে, যে আগের মতো ব্যাপারটা নিয়ে দেখে? আগে যেমন আসলে প্রায় লোকই ঘুরতো, এখন দেখা যাচ্ছে কিছু মানুষ রিটার্ন ঘুরে যাচ্ছে আর কিছু মানুষ ঘুরছে। মানে ওই জায়গাটা বন্ধ হয়ে যাওয়ার পর? হ্যাঁ, যেটা ফুল রাউন্ডটা, সবাই ফুল রাউন্ডটাতেই ঘুরতে আসে, কিন্তু ফুল রাউন্ডটা বন্ধ হয়ে যাওয়াতে অনেক মানুষই শুনছে যে বন্ধ, ওরা না ঘুরেই চলে যাচ্ছে। এটা কি সেই বন্যা হওয়ার পরেই? হ্যাঁ, বন্যা হওয়ার পরের থেকেই, মানে খালি ওই জায়গাটা না, অনেকটা জায়গাতেই মাটি পড়ে গেছে, পুরো পলি জমে গেছে। সেক্ষেত্রে আপনার নৌকা চালাতে অসুবিধা হয়? হ্যাঁ, খুবই অসুবিধা হয়। 2-4 জন মাঝিও মাঝে মধ্যে পড়ে যায়, কারণ অনেকটা পলি পড়ে গেছে, যার জন্য লোকগিটা গেড়ে যায়, ওর জন্য অসুবিধা হয়, 2-4 জন পড়েও যায়।
মাঝিরা। আচ্ছা, এখন কি চাইছেন, কি হলে সুবিধা হয় আপনাদের? যদি সরকারের থেকে বিশেষ করে কিছু মাছ ছাড়ার ব্যবস্থা করে, প্লাস যদি মাটিটা বিশেষ করে মাটিটা যদি কাটার ব্যবস্থা করে একটু, তাহলে আমাদের খুব সুবিধা হতো। সুবিধা আমাদের এখন ওই যে বন্যা হওয়ার পরে ওই যে আমাদের যে ফুল রাউন্ডের রাস্তাটা এখন শুকনা হয়ে গেছে, ওইখানে আমরা ঢুকতে পারি না। যারা পর্যটক আইসা ঘুরে আমাদের এখানে, ওরা ঘুরতে পারে না, ওরা জায়গা দেখে ঘুরে চলে যায়। আর এখন আমাদের কালেকশনও হয় না, অনেকগুলো লোক আছি আমরা, 100-এর উপরে লোক আছি, 120 জন। আমাদের এখন দিন চলে না। তো তাই সরকার থেকে যদি আমাদের একটু হেল্প করে দিত, একটু মাটিটা রাস্তাটা করে দিত, তাহলে বেশ আমাদের একটু ভালো হইতো আর কি। এটা কি আপনার এই বন্যা হওয়ার পরে? হ্যাঁ, বন্যা হওয়ার পরে। আগে ঠিক ছিল, এখন পর্যটক এসে ঘুরে না, তো ওইগুলো জায়গাগুলো দেখেই চলে যায়, ঘুরে চলে যায়। এখন শুকনা হয়ে গেছে, কোথায় ঘুরবো? আগে যেটা হুগলা বাগানে ভিজে যাওয়া না, এখন যাইতে পারে না, ওইটা নষ্ট হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে, মাটি উঁচু হয়ে গেছে। এখন ওইটা যদি সরকার থেকে আমাদের ডিএম সাহেব, বিডিও সাহেব যদি একটু আমাদের একটু মেরামত করে দিত, তাহলে আমাদের বেশ লোক চলার জন্য সুবিধা হইতো আর কি। আচ্ছা, এমনি ছুটির দিনে কি লোকজন আসে? তাও হালকা, একদম হালকা। ওই যে ঘুরতে পারে না তো এসে, আমরা তো নৌকা নিয়ে, আমরা মাঝিরা তো নৌকা নিয়ে ওদিক দিয়ে ঢুকতেই পারি না, শুকনা হয়ে গেছে একদম। আগে যেমন পাখিও দেখা যেত, এখন পাখি খুব কম, হালকা, জলটা ঘোলা, পাখিও আসতেছে না, তো একদম হালকা। এই পাশে আমাদের এই পাশে বোটিং করি, এই পাশে তো নাই, ওই নদীর পাশে কিছুটা আছে, তাছাড়া তো নাই। সোনার গয়না মানে জলপাইগুড়ি শিলিগুড়িতে যশোমতি পরিবারের দোকান। কয়েক যুগ ধরে গয়না ব্যবসার সঙ্গে জড়িত এই পরিবার। সোমবার যশোমতি পরিবারের পরম পূজিতা স্বর্গীয়া যশোমতি রায় কর্মকারের 40তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন স্মরণ সভা হয়ে গেল শহরের ডিভিসি রোডে। পাশাপাশি স্বর্গীয়া যশোমতি দেবীর 51বর্তী পরিবারের সদস্য এবং সদস্যরা একজোট হয়ে সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করেন। প্রায় কয়েকশো গরিব মানুষের হাতে তুলে দেওয়া হয় দুপুরের আহার। পরিবারের দাবি, বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে যশোমতি রায় কর্মকার জলপাইগুড়িতে এসেছিলেন। এরপর তাঁর অনুপ্রেরণায় গয়না ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়েন তার পরিবার। আর পিছন ফিরে তাকাতে হয়নি, ফুলে ফেপে ওঠে তাদের ব্যবসা। শহরে বেশ পরিচিতি পায় এই দোকান। কর্মসূত্রে পরিবারের অনেকেই শিলিগুড়িতে থাকেন। এই দিন সকলে এক ছাতার তলায় এসে স্মরণ সভায় সামিল হলেন। এই দিনে স্মরণ সভায় উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো, জলপাইগুড়ির ভারত সেবাশ্রম সহ সভাপতি স্বামী বিশ্বদেবানন্দজি মহারাজ, ডিভিসি রোডের জুয়েলারি ব্যবসায়ী সমিতির সভাপতি বিকাশ দাস প্রমুখ। আজ যশোমতি পরিবারের সকল সদস্যরা মিলে যশোমতি রায় কর্মকার শ্রদ্ধেয় আমাদের সকলের প্রিয় যশোমতি রায় কর্মকারের 40তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আমরা বস্ত্র বিতরণ এবং শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের কর্মসূচি নিয়েছি। আজ যশোমতি যে জায়গাটায় আছে সেই পথটা এতটা মসৃণ ছিল না। স্বাধীনতার প্রাক্কালে প্রথমে বাংলাদেশ থেকে তাড়িত হয়ে ভারতবর্ষে এসে এভাবে ব্যবসা করা এতটা সহজ ছিল না। সেই সময় যশোমতির পুত্র স্বর্গীয় বিজয়লাল রায় কর্মকার এবং অন্যান্য ভাইরা মিলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘুরে ঘুরে সুটকেসের মধ্যে সোনার গয়না নিয়ে তখন ব্যবসা করা হয়। তার পূর্ববর্তী সময় 1946 সনে জলপাইগুড়িতে যশোমতি জুয়েলারি স্টোর্সের প্রথম প্রতিষ্ঠিত হয়। তারপরের থেকে পথ চলা শুরু। আজ হয়তো প্রতিষ্ঠান হিসেবে 77 ইয়ার্স কমপ্লিট করে 78 বছরে আমরা পা দিচ্ছি, কিন্তু সেই পথ এতটা মসৃণ ছিল না। সে অনেক কথা, অনেক গল্প, তার পথ চলা শুরু হয়েছে। জলপাইগুড়ি জেলার অন্তর্গত এক দাবা সংস্থা আয়োজিত স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। জেলা দাবা সংস্থার পরিচালনায় প্রত্যেক বছর এই খেলার আয়োজন হয়ে থাকে। এই বছর তাদের 28তম বর্ষে পদার্পণ করেছে এই খেলা। বিভিন্ন বিদ্যালয় থেকে মোট 128 জন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। যারা ভালো ফল করবেন আগামীতে আরো বড় জায়গায় খেলার সুযোগ পাবেন, এমনটাই জানিয়েছেন জেলা দাবা সংস্থার সাধারণ সম্পাদক সচ্চিদানন্দ ভট্টাচার্য। আজকে আমাদের এটা 28তম জেলা দাবা প্রতিযোগিতা হচ্ছে, স্কুল দাবা, মানে 28 ডিস্ট্রিক্ট চেস চ্যাম্পিয়নশিপ। জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে 116 জন প্লেয়ার এই খেলা খেলছে। আর এটা কি আপনাদের প্রতি বছর হয়ে থাকে? প্রতি বছর আমরা এই টুর্নামেন্টটা করে থাকি। এটা 28তম ছিল এবং 20টা স্কুল জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে মাঝামাঝি দূর থেকে শুরু করে যত থেকে লোকাল কিছু স্কুল আছে, সমস্ত স্কুলই প্রায় খেলছে। 20টা স্কুল থেকে 116 জন।
মানে এদের আগামী ফল করার পর কোন পর্যায়ে যাবে কিছু কিছু? এটা আমরা যেমন আমাদের অফিসিয়াল টুর্নামেন্ট দুটো হয় ডিস্ট্রিক্টের, প্রতি বছরই হয়, একটা ডিস্ট্রিক্ট স্কুল চ্যাম্পিয়নশিপ, একটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপে যেটা হয় সেটাতে আমাদের স্টেটে খেলতে যায় সিলেকশনের জন্য, তারপরে সেখান থেকে স্টেট থেকে ন্যাশনাল খেলতে যায়। আর ডিস্ট্রিক্ট স্কুলটা আমরা প্রতিবার করি মানে বিদ্যালয় স্তরে দাবা থেকে ছেড়ে দেওয়ার জন্য। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শুক্রবারের পর পুনর্বাসনের দাবিতে ফের জেলা শাসকের দ্বারস্থ জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীরা। এদিন দুপুরবেলায় বাজারের প্রায় 2 শতাধিক ব্যবসায়ীর হাতে পোস্টার ব্যানার নিয়ে মিছিল করে জেলা শাসকের দপ্তরে গেলেন। গজলডোবায় নৌকা বিহারে কমে যাচ্ছে পর্যটকের সংখ্যা। কয়েক মাস ধরে পর্যটকরা গজলডোবায় এলেও উঠছেন না নৌকায়। চিন্তায় প্রায় 120 জন নৌকা চালক। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।